হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তুমি? আজকের পর্বে তুমি লাভ, ক্ষতি এবং এই রিলেটেড রিয়েল লাইফ এক্সাম্পল সম্পর্কে আইডিয়া পাবে। আচ্ছা, তুমি হয়তো ডিম খাও নিশ্চয়ই। আমার মা আমাকে মাঝে মাঝে বাজারে ডিম কিনতে পাঠায়, আর তোমাকেও নিশ্চয়ই মাঝে মাঝে পাঠায়। তো তুমি কখন চিন্তা করে দেখেছো ডিম কেন বিক্রি করে? অবশ্যই বিক্রি করে লাভের জন্য, কারণ সেই লাভ দিয়ে দোকানদারের ঘর সংসার চলে। আবার একটা ফ্যাক্টরি সেই ডিমগুলো বা একটা হোলসেলার সেই ডিমগুলো বাজারে বেচে। তো চলো এই ব্যাপার নিয়ে একটু অঙ্ক করি। অঙ্ক করার জন্য কিছু তথ্য লাগবে। তো শুরুতেই আমরা একটা বাজারে গিয়ে ডিম বিক্রির তথ্য নিয়ে আসি। ওকে স্টুডেন্টস, আমরা চলে এসেছি কাঁচা বাজারে। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? মোহাম্মদ ফুল মিয়া। মোহাম্মদ ফুল মিয়া। ফুল ভাই অনেক ডিম বিক্রি করছেন। আমরা যদি এখন খুচরা কিনি হালি, তাহলে কত পড়বে ফুল ভাই? খুচরা 35 টাকা, হালি 35 টাকা। আর আপনি যখন পাইকারি কিনেন হালি প্রতি পড়ে? আমাদের 32 টাকা। ওকে, পাইকারি উনি কিনেন 32 টাকা, খুচরা আমাকে বা তোমাকে বিক্রি করলে হালি প্রতি 35 টাকা। স্টুডিওতে গিয়ে চলো এই প্রবলেমটা সলভ করি। ওয়েলকাম ব্যাক টু দ্য স্টুডিও। আমরা চলে আসলাম অঙ্কটা সলভ করতে। সিম্পল। ক্রয় মূল্য কত ওনার? এক হালি ডিম কিনতে পাইকারি 32 টাকা। আমি বা তুমি ওনার থেকে ডিম কিনতে গেলে 35 টাকা পড়বে। লাভ কত হচ্ছে ওনার? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 32, 3 টাকা। ওকে, সো এগুলো তোমরা আগেই দেখেছো। এখন এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, লিখলে জিনিসপাতি আরো ভালোভাবে মনে থাকে। এখন যেহেতু তোমরা বুঝে ফেলেছো, আমরা এখন এটা লিখে ফেলি যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে লাভ, যেটা বের করার জন্য এইভাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করতে হবে। ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে লস বা ক্ষতি। এবং আমরা উদাহরণস্বরূপ একটা ছোট্ট জিনিস এখানে দেখি যে যদি উনি এখন উদাহরণস্বরূপ ধরে নেই উনি অনেকগুলো ডিম কিনেছিলেন এবং উনি চিন্তিত যে ডিমগুলো পচে যেতে পারে, এই চিন্তা উনি তাড়াতাড়ি ডিমগুলো বেচে দিতে চান। হ্যাঁ, তো উনি ডিমগুলো কিনেছিলেন ধরো 100 টাকায়, আর উনি বিক্রি করেছিলেন 80 টাকায়, কারণ পচে গেলে তো পুরো 100 টাকা লস। তো এটা যদি হয়ে থাকে আমরা তাহলে ক্ষতির ক্ষেত্রে লিখব ক্রয় মূল্য 100 মাইনাস 80, বিক্রয় মূল্য, লস হচ্ছে 20 টাকা। ঠিক আছে, তো আমরা কেন একই ফর্মুলা ইউজ করি না? এটা করেও তো করা যায় এবং বলা যায় মাইনাস 20 টাকা। এটা আমরা করি না কারণ যদি কেউ জিজ্ঞেস করে ফুল ভাই আপনার কি লস হয়েছে ভাই, উনি বলবে হ্যাঁ ভাই আমার লস হয়েছে। কত টাকা লস হয়েছে? বলবে আমার 20 টাকা লস হয়েছে। কেউ বলে না আমার মাইনাস 20 টাকা লস হয়েছে। যেহেতু আমরা এভাবে কথা বলি না, অঙ্কের ক্ষেত্রেও আমরা এভাবে সলভ করি আর বলি যে 20 টাকা লস হয়েছে। ওকে, তো তোমরা চাইলে এটাও লিখে নিতে পারো এক্সাম্পল হিসাবে। এগুলো সব লিখে নাও একটু পজ দিয়ে, তারপরে আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক। আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই। একজন দোকানদার প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে, প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার 2 হালি কলাতে লাভ বা ক্ষতির পরিমাণ কত? আগের প্রবলেম থেকে একটু ডিফারেন্ট। কেন? কারণ আগেটা আমরা এক হালির সাথে এক হালি তুলনা করেছি, এবার আমরা এক হালি কিনছি 25 টাকায়, 2 হালি বিক্রি করছি 56 টাকায়, আর জিজ্ঞেস করা হচ্ছে 2 হালিতে লাভ বা ক্ষতির পরিমাণ কি। চলো সমাধান শুরু করি। খেয়াল করবে আমাদের একই যেহেতু হালির পরিমাণ নয়, 1 আর 2, আমাদের আগে দেখতে হবে 2 হালি কলা কিনতে কত টাকা লাগে, তখন আমরা বুঝতে পারবো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তো 1 হালি কলার ক্রয় মূল্য 25 টাকা, 2 হালি কলার ক্রয় মূল্য 25 গুণ 2 50 টাকা। তো আমরা দেখতেই পাচ্ছি যদি এটা হয় তার মানে আমাদের লাভ হচ্ছে, তাহলে লাভ হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, 56 মাইনাস 50 টাকা 6 টাকা। প্রতি 2 হালি কলাতে লাভ হচ্ছে 6 টাকা। এখন যদি আমাদেরকে বলা হতো এই একই প্রশ্ন কিন্তু বলা হতো 1 হালি কলাতে লাভ বা ক্ষতির পরিমাণ কত, তাহলে আমরা কি করতাম? একটু পজ দিয়ে চিন্তা করো, তারপর আমি বলছি। ওকে, তো যদি তুমি চিন্তা করে থাকো যে যদি 1 হালি বলা হতো তাহলে আমরা 56কে 2 দিয়ে ভাগ করতাম, যে দেখতে 1 হালি কলা কত দামে বিক্রয় হয়, তাহলে আমরা ওই দুটো তুলনা করে বলতে পারতাম যে এটা 56 ভাগ 2 28, 25 টাকায় কিনছি, তার মানে 3 টাকা লাভ হালি প্রতি। এর জন্যই 2 হালিতে 6 টাকা লাভ। সো ডিপেন্ডিং অন প্রশ্ন তোমাকে কি বলছে সেই অনুযায়ী তোমার সমাধান করতে হবে। আজকে খালি এইটুকুই। আগামী ক্লাসে আমরা এই লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কি আসে সেটা দেখবো। সেই পর্যন্ত ভালো থাকো। তুমি নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে চকলেটের মোড়কে এর উপাদানগুলোর পরিমাণ বোঝাতে এমন সিম্বল দেয়া থাকে। আবার কিছু কিনতে গেলে দেখে থাকবে কতটুকু ডিসকাউন্ট দেয়া হয়েছে তা বোঝাতেও এমন সিম্বল ব্যবহার করা হয়। তাহলে বুঝতেই পারছো এই সিম্বল সম্পর্কে ভালোভাবে জানা কতখানি জরুরি। এই সিম্বলটি দিয়ে পার্সেন্টেজ বা শতকরা বোঝানো হয়ে থাকে। কিন্তু এই পার্সেন্টেজ আসলে কি? ইংরেজি পার্সেন্টেজ শব্দটিকে ভাঙলে এই দুটি শব্দ পাবে, যেখানে পার শব্দটি দিয়ে প্রতি আর সেন্ট দিয়ে শত বোঝানো হয়, অর্থাৎ প্রতি 100তে হিসাব করাই হলো পার্সেন্টেজ বা শতকরা। কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের অসংখ্য জায়গায় এই শতকরা হিসাবের প্রয়োজন হয়। আর আজকের পর্বে তুমি লাভ ক্ষতির ক্ষেত্রে শতকরা হিসাবের নিয়ম শিখবে।
চলো লাভ ক্ষতির হিসাব কষার আগে পার্সেন্টেজ সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া নিয়ে ফেলি। মনে করো তুমি একটি দোকানে কেক কিনতে গিয়েছো, যেখানে টোটাল 10টি কেক রয়েছে, যার মধ্যে 5টি ভ্যানিলা কেক আর বাকি 5টি চকলেট কেক। খেয়াল করো, এখানে চকলেট কেক আছে 5টি, যা মোট কেকের অর্ধেক। অর্থাৎ মোট কেক 10টি হলে চকলেট কেক হবে 10-এর অর্ধেক, অর্থাৎ 5টি। এখন তুমি সেম হিসাবেই কেকের পরিমাণ বাড়িয়ে দেখো তো। যেমন 10টি কেকের জায়গায় 20টি কেক থাকলে চকলেট কেক হবে 20-এর অর্ধেক, অর্থাৎ 10টি। এভাবে 100টি টোটাল কেকের জন্য পাবে 50টি চকলেট কেক। একইভাবে 200টির জন্য 100টি, আবার 400টির জন্য 200টি চকলেট কেক পাবে। আর এই যে তুমি টোটাল 100টি কেকের জন্য যে চকলেট কেকের পরিমাণ বের করলে, সেটি হলো চকলেট কেকের শতকরা পরিমাণ বা পার্সেন্টেজ, যাকে তুমি 50% হিসেবে লিখতে পারো। এখন একইভাবে যদি ভ্যানিলা কেকের শতকরা হিসাব বের করতে বলা হয়, তবে এক্ষেত্রেও একই প্রসেসে ক্যালকুলেট করে 100টি কেকের মধ্যে 50টি ভ্যানিলা কেক পাবে। তাহলে ভ্যানিলা ও চকলেট কেকের শতকরা পরিমাণকে এভাবে পার্সেন্টেজ সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এখন সেম কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি বলতে পারবে 100টির মধ্যে এক্সটি বস্তু থাকলে বস্তুটির পরিমাণ হবে X%। আবার এই এক্সাম্পলের টোটাল 10টির মধ্যে 5টি চকলেট কেক হওয়ায় তুমি কিন্তু সহজেই এভাবে অর্ধেক হিসাব করে শতকরা বের করে ফেলেছ। কিন্তু এখন যদি বলি মোট 10টি কেকের মধ্যে 7টি চকলেট কেক আছে, তবে চকলেট কেকের শতকরা পরিমাণ কিভাবে বের করবে ভেবে দেখো তো। কি চিন্তায় পড়ে গেলে? এক্ষেত্রে তুমি ছোটবেলায় শিখে আসা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে সহজেই সলভ করতে পারবে। যেমন এখানে 10টির মধ্যে 7টি চকলেট কেক আছে। এখন ঐকিক নিয়ম অনুযায়ী একটি কেকের মধ্যে চকলেট কেক কয়টি আছে তা বের করবে। একটু ভেবে দেখো তো, মোট কেক 10টি হলে যদি 7টি চকলেট কেক পাওয়া যায়, তবে মোট কেক একটি হলে চকলেট কেক 7টির থেকে কম পাবে নাকি বেশি পাবে? নিশ্চয়ই ধরতে পেরেছো, এক্ষেত্রে অবশ্যই 7টির কম চকলেট কেক পাবে। আর মনে রাখবে, আগের তুলনায় কম পেলে ভাগ এবং বেশি পেলে গুণ করতে হবে। তাই এখানে 7কে 10 দিয়ে ভাগ করতে হবে। আবার মোট কেক একটি হলে যে পরিমাণ চকলেট কেক পাবে, তার তুলনায় মোট কেক 100টির জন্য অবশ্যই বেশি পরিমাণ চকলেট কেক পাবে, তাই এক্ষেত্রে গুণ করবে। ব্যাস, এখন ক্যালকুলেট করলেই পেয়ে যাবে চকলেট কেকের শতকরা পরিমাণ, যাকে এভাবে লেখা যায়। দেখলে তো কিভাবে সহজেই ঐকিক নিয়মের সাহায্যে তুমি শতকরা হিসাব করে ফেলতে পারো। এবার ঐকিক নিয়মের এই ব্যাপারটি একটু উল্টোভাবে চিন্তা করে দেখো। তোমাকে যদি বলা হয় যে 70% চকলেট কেক আছে, তাহলে তুমি কিন্তু চট করেই বলে দিতে পারবে যে 100টির মধ্যে 70টি চকলেট কেক আছে। আবার ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে বলতে পারবে মোট কেকের পরিমাণ 1 হলে চকলেট কেকের পরিমাণ হবে এমন। অর্থাৎ 70%-এর জন্য লবে 70 আর হরে 100 দিয়ে এমন একটি ভগ্নাংশ লেখা যাবে। তাহলে একইভাবে X%-এর জন্য X/100 লিখতে পারবে। এবার এই ভ্যালুগুলো বের করে ফেলো তো। আশা করি ঠিকঠাকভাবে বের করতে পেরেছো। পজ করে উত্তরগুলো মিলিয়ে নাও। এখন চলো একটি এক্সাম্পল দিয়ে লাভ ক্ষতির ক্ষেত্রে শতকরার কনসেপ্ট বুঝে নেওয়া যাক। এজন্য নিজেকে একজন ক্ষুদে ব্যবসায়ী হিসেবে চিন্তা করো। মনে করো তুমি 20 টাকা দিয়ে একটি গাছ কিনে আনলে, অর্থাৎ ক্রয় মূল্য হলো 20 টাকা। এখন ধরো তোমার বন্ধু গাছটি কিনে নিতে চাইলো। একটু ভেবে দেখো, তুমি চাইলে গাছটি 20 টাকার চাইতে বেশি দামেও বিক্রি করতে পারো, কিংবা কম দামেও বিক্রি করতে পারো। অর্থাৎ গাছটি বিক্রি করে তোমার লাভ বা ক্ষতির পরিমাণ যাই হোক না কেন, সেটি কিন্তু গাছের ক্রয় মূল্যের জন্যই হবে, কারণ গাছের ক্রয় মূল্য ফিক্সড, অর্থাৎ চেঞ্জ হয়নি। অপরদিকে বিক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হতে পারে। তাই লাভ বা ক্ষতি ক্যালকুলেট করার ক্ষেত্রে সব সময় ক্রয় মূল্যের জন্যই ক্যালকুলেট করবে। ধরো তুমি 30 টাকা দিয়ে গাছটি বিক্রি করে দিলে। এখানে বিক্রির দাম কেনা দামের চাইতে বেশি বলে তোমার লাভ হয়েছে। তাহলে বিক্রির দাম থেকে কেনা দাম বিয়োগ করলেই পেয়ে যাবে লাভের পরিমাণ। কিন্তু শতকরা লাভের পরিমাণ কিভাবে বের করবে? একটু আগে শিখে আসা কনসেপ্ট থেকে বলা যায় যে লাভ ক্ষতি যাই হোক না কেন, সেটি ক্রয় মূল্যের উপরেই হবে। তাই ক্রয় মূল্য 20 টাকার জন্য লাভের পরিমাণ পাবে 10 টাকা। এবার ঐকিক নিয়মের সাহায্যে প্রথমে 1 টাকা ক্রয় মূল্যের জন্য এবং ফাইনালি 100 টাকা ক্রয় মূল্যের জন্য লাভের পরিমাণ বের করে ফেলো। আর তাহলেই পেয়ে যাবে শতকরা লাভের পরিমাণ। কি সহজ না? পজ করে ভালো মতো নোট ডাউন করে নাও। কিন্তু এখন যদি তুমি 15 টাকায় গাছটি বিক্রি করো, তাহলে কি শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ নিজে বের করতে পারবে? ব্যাপারটি কিন্তু একদম আগের মতোই। এক্ষেত্রে বিক্রির দাম কেনা দামের চাইতে কম হওয়ায় ক্ষতি হবে।
এজন্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে ক্ষতির পরিমাণ বের করে নিবে। এবার ঐকিক নিয়ম দিয়ে সলভ করলেই উত্তর পেয়ে যাবে। এখন দুই ক্ষেত্রেই লক্ষ্য করো, শতকরা লাভ বা ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সব সময় হরে থাকে। শতকরা লাভের বেলায় লবে লাভের পরিমাণ এবং শতকরা ক্ষতির বেলায় লবে ক্ষতির পরিমাণ থাকবে। আর এদেরকে 100 দিয়ে গুণ করলেই পেয়ে যাবে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয়ের আরেকটি টেকনিক। তাহলে তুমি এখান থেকে লাভ ক্ষতির শতকরা নির্ণয়ের জন্য একটি ফর্মুলা পেয়ে গেলে। অর্থাৎ ঐকিক নিয়ম দিয়ে বের না করে তুমি এই ফর্মুলা দিয়েও লাভ ক্ষতির শতকরা পরিমাণ বের করে ফেলতে পারো। দেখলে তো কত সহজেই তুমি তোমার ডেইলি লাইফের কোথায় কি পরিমাণ লাভ বা ক্ষতি হয়েছে তার শতকরা হিসাব বের করে ফেলতে পারো। আজ তাহলে এ পর্যন্তই, অন্য কোনো লেসনে আবার দেখা হবে। চলো আজকে মিতুর সাথে তার চাচার দোকান থেকে একটু ঘুরে আসি। মিতু দোকানে যেতেই তার চোখে পড়লো এক ঝুড়ি কলম। কলমের দাম জিজ্ঞেস করতেই চাচা বললেন, 1 ডজন কলম কিনতে খরচ হয় 60 টাকা, কিন্তু এদিকে 15টি কলম বিক্রি করেন 60 টাকাতেই। তুমি তো জানোই যে 1 ডজন মানে হলো 12টি। এখন তোমার মনে হতে পারে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই সহজেই লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ বের করে ফেলতে পারবে। কিন্তু খেয়াল করে দেখো, এখানে 12টি কলমের ক্রয় মূল্য ও 15টি কলমের বিক্রয় মূল্য দেওয়া আছে। যেহেতু কলমের সংখ্যা সেম না, তাই তুমি চট করেই বলে দিতে পারবে না যে বিক্রয় মূল্য বেশি নাকি ক্রয় মূল্য বেশি। অর্থাৎ লাভ হবে নাকি ক্ষতি হবে তা একবার দেখেই বলা যায় না। তাহলে কি হবে এর সমাধান? আজকের পর্বে তুমি লাভ ক্ষতি রিলেটেড এমন ম্যাথ প্রবলেমগুলোই সলভ করা শিখবে। চলো তাহলে কলমের জন্য চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হয় তা বের করবার চেষ্টা করে দেখি। মনে রাখবে, কোনো জিনিসের ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য তুলনা করার জন্য তাদের পরিমাণ সেম হতে হবে। যেহেতু 1 ডজন অর্থাৎ 12টি কলমের ক্রয় মূল্যের সাথে 15টি কলমের বিক্রয় মূল্য দেওয়া আছে, তাই ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্য তুলনা করার জন্য তাদের পরিমাণ একই করে নিতে হবে। তাই প্রথমে 12টি কলমের ক্রয় মূল্যের সাথে তুলনা করবার জন্য এভাবে ঐকিক নিয়ম দিয়ে 12টি কলমের বিক্রয় মূল্য বের করে নিবে। এখন যেহেতু তুমি সেম সংখ্যক কলমের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য জানো, তাই এদেরকে তুলনা করে লাভ বা ক্ষতির পরিমাণ বের করে ফেলতে পারবে। দেখতেই পাচ্ছ যে 12টি কলমের বিক্রির দাম এর কেনা দামের চাইতে কম, তাই কলম বিক্রি করে চাচার লস বা ক্ষতি হয়। এখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে ক্ষতির পরিমাণ বের করে এভাবে ঐকিক নিয়মে 100 টাকায় ক্ষতির পরিমাণ বের করে ফেলি, যার মান আসে 20 টাকা। সুতরাং কলম বিক্রি করে চাচার ক্ষতির পরিমাণ হলো 20%। কিন্তু তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে 12টি কলমের জন্য না করে যদি এখানে 15টি কলমের জন্য সেম প্রসেস দিয়ে অ্যাপ্রোচ করা হয়, তবে কি সমাধান করা যাবে? চলো চেষ্টা করা যাক। এক্ষেত্রে 15টি কলমের বিক্রয় মূল্যের সাথে তুলনা করবার জন্য তোমাকে 15টি কলমের ক্রয় মূল্য বের করতে হবে। তাই আগের মতোই ঐকিক নিয়ম দিয়ে এই ইনফরমেশনের সাহায্যে 15টি কলমের ক্রয় মূল্য বের করে ফেলো। এখন 15টি কলমের বিক্রয় মূল্য এর ক্রয় মূল্যের চাইতে কম, তাই এক্ষেত্রেও ক্ষতি বের করে ফেলা যায়। আবার ক্রয় মূল্য 75 টাকায় ক্ষতির পরিমাণ 15 টাকা হওয়ায় ঐকিক নিয়ম দিয়ে 100 টাকায় ক্ষতির পরিমাণ বের করে ফেলো। আর এভাবেও অ্যান্সার পাওয়া যায় 20%, অর্থাৎ আগের উত্তরটিই পাবে। তাহলে তুমি যেভাবেই অ্যাপ্রোচ করো না কেন, কনসেপ্ট ঠিক থাকলে সমাধান করতে পারবে। এবার মিতুর চোখ পড়ল কয়েকটি নোটবুকের উপর। কিন্তু মিতুর চাচা জানালেন যে এখানে 2 ধরনের নোটবুক আছে, যেখানে 30 টাকায় 10টি লাল নোটবুক ও 30 টাকাতেই 15টি নীল নোটবুক কেনা হয়েছে। আবার 30 টাকায় 12টি করে নোটবুকগুলো বিক্রি করেন। মিতুর মতো তোমার মনেও নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এক্ষেত্রে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তার আগে বলে রাখি, কোনো ম্যাথ প্রবলেমে দরের শব্দটি দেখে ভয় পেয়ে যেও না। দর শব্দটি দাম বোঝাতে ব্যবহার করা হয়। এবার এখানেও ঠিক আগের ম্যাথ প্রবলেমটির মতোই ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের তুলনা করার জন্য তোমাকে নোটবুকের সংখ্যা সেম করে নিতে হবে। যেহেতু 10টি লাল নোটবুকের কেনা দাম 30 টাকা, এই ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে একটি নোটবুকের কেনা দাম পাবে 3 টাকা। আবার যেহেতু 15টি নীল নোটবুকের কেনা দাম 30 টাকা, সেহেতু একইভাবে একটি নোটবুকের ক্রয় মূল্য পাবে 2 টাকা। এবার একটি লাল ও একটি নীল নোটবুক অর্থাৎ মোট 2টি নোটবুকের ক্রয় মূল্য এভাবে যোগ করে বের করে ফেলো। আর এখন সহজেই ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে একটি নোটবুকের ক্রয় মূল্যও পেয়ে যাবে। আবার যেহেতু 12টি নোটবুকের বিক্রয় মূল্য 30 টাকা এবং তোমাকে নোটবুকের সংখ্যা একই রেখে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য তুলনা করতে হবে, তাই ঐকিক নিয়মে একটি নোটবুকের বিক্রয় মূল্য বের করে ফেলো। মজার ব্যাপার হলো এখানে নোটবুকগুলির কেনা দাম ও বিক্রির দাম সেম, তাই এক্ষেত্রে চাচার লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। অর্থাৎ বুঝতেই পারছো, লাভ বা ক্ষতির পরিমাণ শূন্য হওয়াও সম্ভব। কি সব ঠিক মতো বুঝেছো তো?
লাভ ক্ষতির ম্যাথ প্রবলেমগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবে সহজেই সলভ করতে পারবে। তাই ঘাবড়ে না গিয়ে আজকের কনসেপ্ট কাজে লাগিয়ে তোমার বই থেকে রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো সলভ করা শুরু করে দাও। আগামী পর্বে দেখা হবে এমনই কিছু রিয়েল লাইফের লাভ ক্ষতির সমস্যা নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো। চলো আজকে শফিকের সাথে শফিকের মামার দোকান থেকে একটু ঘুরে আসা যাক। শফিক তার মামার দোকানে গিয়ে দেখলো যে তার মামা একটি ঘড়ি 360 টাকা করে বিক্রি করছে। কৌতূহলবশত শফিক তার মামাকে ঘড়ির কেনা দাম অর্থাৎ ক্রয় মূল্য কত তা জিজ্ঞেস করলো। মামা জানালেন এই ঘড়ি তিনি 300 টাকা করে কিনে আনেন। তুমি কিন্তু এই ইনফরমেশন থেকে একটি ঘড়ি বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হয় তা সহজেই বের করে ফেলতে পারবে। যেহেতু ঘড়ি বিক্রির দাম ঘড়ি কিনতে যা খরচ হয়েছিল তার চাইতে বেশি, অর্থাৎ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চাইতে বেশি, তাই প্রতিটি ঘড়ি বিক্রি করে লাভ হয়। এখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলেই প্রতিটি ঘড়িতে লাভের পরিমাণ পেয়ে যাবে। আর যেহেতু শতকরার হিসাব 100 টাকায় করা হয়, সেহেতু ঐকিক নিয়ম অনুযায়ী সমাধান করে পাবে 100 টাকায় লাভ হয় 20 টাকা, অর্থাৎ লাভের পরিমাণ 20%। কিন্তু মামা যদি সরাসরি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উল্লেখ না করে বলতেন ঘড়িটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:6, তাহলে কি শতকরা লাভ বা ক্ষতি কত তা বলতে পারবে? চিন্তার কিছু নেই, আজকের লেসনটি মনোযোগ দিয়ে দেখলে তুমি সহজেই এই প্রশ্নটির উত্তর দিতে পারবে। চলো আবার শফিকের মামার দেওয়া ইনফরমেশনের কাছে ফিরে যাই। এখানে অনুপাত থেকে সরাসরি ক্রয় মূল্য কিংবা বিক্রয় মূল্য বের করতে না পারলেও ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। যেমন এই অনুপাতের জন্য কয়েকটি পসিবল কেস চিন্তা করতে পারো। খেয়াল করে দেখো, এখানে ক্রয় মূল্য 5 টাকা ও বিক্রয় মূল্য 6 টাকা হলে সেম অনুপাতই থাকে। আবার ক্রয় মূল্য 10 টাকা ও বিক্রয় মূল্য 12 টাকা হলে, কিংবা ক্রয় মূল্য 15 টাকা ও বিক্রয় মূল্য 18 টাকা হলেও সেম অনুপাতই থাকবে। অর্থাৎ প্রতি ক্ষেত্রে অনুপাতের 5 ও 6 এর সাথে তুমি সেম সংখ্যা গুণ করলে সব সময় 5:6 অনুপাতই পাবে। এখন এখান থেকে যে কোনো একটি কেস নিয়ে ইজিলি অঙ্কটি করে ফেলতে পারবে। একটি জিনিস খেয়াল করেছো, এখানে কিন্তু সবগুলো কেসের জন্যই ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি। এখন যদি প্রথম কেস নিয়ে সলভ করতে চাও, সেক্ষেত্রে লাভ বের করতে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করবে। এখন ঐকিক নিয়মে সমাধান করলেই উত্তর পেয়ে যাবে। তুমি চাইলে প্রথম কেস না নিয়ে দ্বিতীয় কেসের জন্য সমাধানটি করে ফেলতে পারো। আবার তৃতীয় কেসের জন্যও সেম প্রসেস ফলো করে সমাধান করা যাবে। এই তিনটি ছাড়াও তুমি তোমার ইচ্ছে মতো এমন যে কোনো পসিবল কেস নিয়ে সমাধান করার চেষ্টা করে দেখতে পারো। আর মজার ব্যাপার হলো, তুমি যে কেসের জন্যই সলভ করো না কেন, সব সময় সেম অ্যান্সারই পাবে। আর পরীক্ষায় এমন ম্যাথ প্রবলেমগুলোর জন্য মনে মনে যে কোনো একটি কেস ধরে নিয়ে এভাবে সলভ করলেই হবে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো, মামা যদি অনুপাত আকারে না বলে ইনফরমেশনটিকে এভাবে বলতেন যেখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/6 গুণ, তাহলেও তুমি একই উত্তর পাবে। কি কনফিউজড হয়ে গেলে? আচ্ছা চলো এখন এই ইনফরমেশন দিয়ে সলভ করার চেষ্টা করে দেখা যাক। একটু চেনা চেনা লাগছে কিনা? একদম ঠিক ধরেছো। একটু আগে অনুপাত দিয়ে করে আসা ম্যাথ প্রবলেমটিও ঠিক একই রকম ছিল। তাহলে তুমি আগের মতোই এই অনুপাতের জন্য যে কোনো একটি পসিবল কেস নিয়ে সমাধান করে ফেলো, যার জন্যও উত্তর পাবে 20%। এভাবে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক স্থাপন রিলেটেড ম্যাথ প্রবলেমগুলো তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। কনফিউশন থাকলে আরেকবার রিমাইন্ড করে দেখে নাও। এই লাভ ক্ষতির হিসাবটি মেলানোর পরে শফিকের চোখ পড়ল রং পেন্সিলের দিকে। মামা জানালেন যে রং পেন্সিলের ক্রয় মূল্যের উপর লাভ হয় 35% এবং এতে তার লাভের পরিমাণ থাকে 280 টাকা। চলো এর বিক্রয় মূল্য বের করতে শফিককে একটু হেল্প করা যাক। এর আগে একটু খেয়াল করে দেখো, লাভ বের করবার জন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই বিক্রয় মূল্য পাবে। এবার খেয়াল করো, ক্রয় মূল্যের উপর 35% লাভ মানে হলো ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে 35 টাকা। যেহেতু ক্রয় মূল্য ও লাভ জানা আছে, তাই সহজেই এই ফর্মুলা দিয়ে 35% লাভে বিক্রয় মূল্য বের করে ফেলা যায়। আবার এখানে তোমাকে বিক্রয় মূল্য বের করতে হবে এবং লাভের পরিমাণও দেওয়া আছে। তাই এবার লাভ ও বিক্রয় মূল্যকে রিলেট করে এভাবে ঐকিক নিয়ম দিয়ে সলভ করে ফেললেই পেয়ে যাবে অ্যান্সার। পজ করে অবশ্যই ভালো মতো দেখে নিবে। কিন্তু এখানে যদি মামার 35% লাভ না হয়ে ক্ষতি হতো, তাহলে কি বিক্রয় মূল্য বের করতে পারতে? আচ্ছা ব্যাপারটা একটু সহজ করে দিই। তুমি জানো যে ক্ষতি বের করতে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তাই বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। এবার আগের মতোই ক্রয় মূল্য 100 এর জন্য ক্ষতির পরিমাণ হবে 35 টাকা। আর ক্রয় মূল্য 100 টাকা থেকে ক্ষতি 35 টাকা বাদ দিলেই পাবে বিক্রয় মূল্য। এখন সেম প্রসেসে ঐকিক নিয়ম দিয়ে সমাধান করে ফেলো। ব্যাস হয়ে গেল সমাধান।
কি সহজ না? এমন আরো কিছু ইন্টারেস্টিং ম্যাথ প্রবলেম নিয়ে দেখা হবে পরের পর্বে। সে পর্যন্ত ভালো। রাজুর মতো তোমারও নিশ্চয়ই লিচু খুব পছন্দের। লিচু কিনতে বাজারে গিয়ে রাজু দেখলো এক লোক লিচু বিক্রয় করছে। তা দেখে সে তো মহা খুশি। কৌতূহলী হয়ে দাম জিজ্ঞেস করতেই দোকানদার তাকে বলল যে সে টাকায় 6টা করে কিনেছে, কিন্তু বিক্রয় করে তার মন মতো লাভ হচ্ছে না। তাই সে রাজুকে জিজ্ঞেস করে যে 20% লাভ করতে হলে টাকায় কয়টা বিক্রয় করা উচিত। আজকের পর্ব মনোযোগ দিয়ে দেখলে তুমি এই উত্তরটি দিতে পারবে, কারণ আজকে আমরা লাভ ক্ষতির কয়েকটা রিয়েল লাইফ ম্যাথ প্রবলেম সম্পর্কে আরো বিস্তারিত শিখব। চলো দেখে নিই। এখানে 6টি লিচু ক্রয় করা হয় 1 টাকায়, আর এই 1 টাকার উপর লাভ করতে হবে 20%। তাহলে লাভের পরিমাণ হবে 1 টাকার 20%, অর্থাৎ 1 × 20%। এই 20%কে আবার ভগ্নাংশে এভাবে লেখা যায়। এবার তাহলে ক্যালকুলেশন করে 1 টাকার উপর লাভ পাই 0.2 টাকা। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য দাঁড়াবে 1.2 টাকা। এখন দেখতে পাচ্ছ যে 1.2 টাকায় 6টি লিচু বিক্রয় করতে হবে, কিন্তু খেয়াল করো ক্রয় মূল্য 1 টাকাই আছে। তাই ঐকিক নিয়মে সমাধান করে পাই 1 টাকায় বিক্রয় করতে হবে 5টি। তাহলে এভাবেই টাকায় 5টি করে লিচু বিক্রয় করলে 20% লাভ করা যাবে। ফলের দোকান থেকে বেরিয়ে এবার চালের দোকানে যেতেই দেখলো যে চালের দাম আগের থেকে শতকরা 25 টাকা বেড়ে গেছে, কিন্তু রাজু চালের জন্য এক্সট্রা খরচ করার মতো টাকা আনেনি। তাহলে বলো তো শতকরা কত পরিমাণ কম চাল কিনলে চাল বাবদ রাজুর খরচ একই থাকে? চিন্তায় পড়ে গেলে কি? সমাধানটা কিন্তু খুবই সোজা। চলো দেখে নেওয়া যাক। যেহেতু শতকরায় 100তে হিসাব করা হয়, তাই ধরে নাও চালের আগের মূল্য 100 টাকা। চালের দাম শতকরা 25 টাকা বৃদ্ধি পেলে, অর্থাৎ 100 টাকায় 25 টাকা করে বাড়লে এই 25 টাকা চালের আগের মূল্য 100 টাকার সাথে যোগ হবে। তাহলে বর্তমান মূল্য হবে 100 + 25, অর্থাৎ 125 টাকা। চাল বাবদ খরচ বৃদ্ধি করতে না চাইলে চালের জন্য খরচ 125 টাকায় কমাতে হবে 25 টাকা। তাহলে ঐকিক নিয়মে পাই চালের জন্য খরচ 1 টাকায় কমাতে হবে এত টাকা, এবং 100 টাকায় কমাতে হবে 20 টাকা। অর্থাৎ আগের তুলনায় 20% কম চাল কিনলেই খরচ সেম থাকবে। এ পর্যায়ে রাজু আরেক দোকানদারের কাছে গিয়ে দেখলো যে দোকানদার চা পাতা বিক্রয় করছেন। দোকানদার জানালেন তিনি এই মুহূর্তে 10% ক্ষতিতে চা বিক্রয় করছেন, কিন্তু আর মাত্র 45 টাকা বেশি দামে বিক্রয় করলেই তিনি 5% লাভ করতে পারতেন। তাহলে রাজু ভাবতে থাকলো যে এই চা পাতার কেনা দাম কত ছিল। তার উত্তর জানতে হলে ধরে নিই চা পাতার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 90 টাকা, এবং 5% লাভে বিক্রয় মূল্য হবে 105 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হয় 15 টাকা। খেয়াল করো, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তবে ঐকিক নিয়মে সমাধান করে বিক্রয়ের দাম যথাক্রমে 1 টাকা ও 45 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে তা বের করো। সমাধান করে 300 টাকা পাওয়া গেল। এটি সেই চা পাতার আগের কেনা দাম। হঠাৎ রাজুর মনে পড়লো চা পাতার সাথে চিনিও কেনা দরকার। সে জানতে পারলো প্রতি কেজি চিনিতে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। এরপরেও প্রতি কেজি চিনির খুচরা বিক্রয় মূল্য 72 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? খেয়াল করো, খুচরা বিক্রেতার লাভ হয় 20%। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 + 20 টাকা বা 120 টাকা। আবার খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে ঐকিক নিয়মে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা, আর বিক্রয় মূল্য 72 টাকা হলে ক্রয় মূল্য 60 টাকা। আমরা জানি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 60 টাকা। আবার পাইকারি বিক্রেতা লাভ করে 20%। আবারও একইভাবে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলে 20% লাভে বিক্রয় মূল্য 100 + 20 টাকা বা 120 টাকা। এবার লক্ষ্য করো, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ঐকিক নিয়মে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 60 টাকা হলে ক্রয় মূল্য 50 টাকা। এভাবে হিসেব করে রাজু জানতে পারলো পাইকারি বিক্রেতার কেনা দাম ছিল 50 টাকা। রিলেটেড ম্যাথ প্রবলেম সম্পর্কে জানতে পারলে অন্য কোনো পর্বে আবার দেখা হবে। ভালো থেকো। আমরা ডেইলি লাইফে বিভিন্ন কাজের জন্য আর্থিক লেনদেন করে থাকি। এসব লেনদেনে কখনো আমাদের লাভ হয়, আবার কখনো ক্ষতিও হয়। যেমন ধরো, তুমি একটা মাটির ব্যাংকে 1000 টাকা জমিয়েছিলে। 2 বছর পর মাটির ব্যাংক ভেঙে দেখলে সেই 1000 টাকাই আছে।
কিন্তু ধরো ওই 1,000 টাকা দিয়ে তুমি 2টি গাছ কিনেছো। তুমি ভাবলে 2 বছর পর গাছগুলো বড় হলে এগুলো বেশি দামে বিক্রি করে দিবে। তাহলে এই 1,000 টাকা হচ্ছে তোমার বিনিয়োগ বা আসল, ইংরেজিতে যাকে ইনভেস্টমেন্ট বলা যায়। এখন গাছগুলো বড় হয়ে ফল দেওয়া শুরু করলো। তুমি তাই চিন্তা করলে গাছগুলোকে 1500 টাকায় বিক্রি করবে। খেয়াল করে দেখো, তুমি আগের 1,000 টাকা থেকে আরো 500 টাকা বেশিতে গাছগুলোকে সেল করতে পারছো। তাহলে এই 500 টাকা হবে তোমার মুনাফা। একইভাবে ব্যাংকে টাকা রাখলে ব্যাংক বিভিন্ন খাতে এই টাকা বিনিয়োগ করে। দেখলে তো কিভাবে আমাদের জীবনের সাথে বিনিয়োগ, মুনাফা, লাভ, ক্ষতি ইত্যাদি বিষয়গুলো জড়িয়ে আছে। তাই এ সকল বিষয়ে ধারণা থাকা প্রয়োজন। আজকের পর্বে তুমি মুনাফা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। চলো শুরু করা যাক। ধরো তুমি ব্যাংকে 5,000 টাকা রাখলে। ব্যাংক ওই টাকা বিভিন্ন খাতে বিনিয়োগ করবে। যেমন ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকা কাউকে ব্যবসা করতে দেয়, আবার বাড়ি বানানোর জন্য অথবা গাড়ি কেনার জন্য এরকম বিভিন্ন পারপাসে ঋণ দেয়। এটি ব্যাংকের বিনিয়োগ। এই বিনিয়োগ থেকে ব্যাংকের কিছু লাভ হয়ে থাকে। এখন ওই লাভের টাকা থেকে ব্যাংক 2 বছর পর তোমাকে মোট 500 টাকা দিল। এই 500 টাকাকেই ব্যাংক থেকে পাওয়া মুনাফা অথবা লভ্যাংশ বলে। অন্য কথায়, এই যে কোনো একটি খাতে টাকা বিনিয়োগ করার কারণে একটি নির্দিষ্ট সময় পর বিনিয়োগ করা টাকার পরিমাণের উপরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বা প্রফিট বলা হয়। সাধারণত ব্যাংকে টাকা জমা রাখলে, কাউকে টাকা ধার দিলে বা কোনো ব্যবসায় টাকা বিনিয়োগ করলে মুনাফা পাওয়া যায়। এই মুনাফা আবার 2 প্রকার: সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফাকে সিম্পল প্রফিট বলা হয়। সরল মুনাফা বলতে শুধু আসলের উপর অর্থাৎ বিনিয়োগের উপর প্রতি বছর যে মুনাফা হিসাব করা হয় তাকে বোঝানো হয়। জেনে রাখা ভালো যে শুধু মুনাফা বললে সরল মুনাফাকেই বোঝায়। মুনাফার সাথে রিলেটেড আরও একটি টার্ম হলো লভ্যাংশ। চলো দেখিনি এই লভ্যাংশ বলতে কি বোঝায়। ধরো তুমি ব্যাংকে 5,000 টাকা রেখেছো। ব্যাংক এই 5,000 টাকা অন্যান্য ব্যবসায় ইনভেস্ট করে অথবা ঋণ দিয়ে সেখান থেকে মুনাফা পায়। ধরো 1 বছরে ব্যাংক এই 5,000 টাকা থেকে মুনাফা পায় 2,000 টাকা। এরই একটা নির্দিষ্ট অংশ, ধরে নাও 500 টাকা, তোমাকে ব্যাংক প্রতি বছর দেয়। একেই লভ্যাংশ বলে। অন্যদিকে ব্যবসায় অথবা অন্য খাতে বিনিয়োগ করার মাধ্যমে আসল টাকার অতিরিক্ত আয় হলো লভ্যাংশ। কিছু ক্ষেত্রে একে মুনাফাও বলা হয়। কিন্তু লভ্যাংশ সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, কারণ এটির পরিমাণ নির্ভর করে মূল টাকা বিনিয়োগ করে কত লাভ হলো তার উপর। সাধারণত 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলা হয়। এটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় প্রচলিত রয়েছে। তুমি ব্যাংকে 5,000 টাকা জমা রেখে 1 বছরে 500 টাকা মুনাফা পেয়েছিলে, তবে 1 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে এত টাকা। তাহলে ঐকিক নিয়মে সমাধান করে দেখা যায় যে 100 টাকায় 1 বছরে তোমার মুনাফা হচ্ছে 10 টাকা। তুমি নিশ্চয়ই জানো যে শতকরা অথবা পার্সেন্টেজের হিসাব 100 টাকায় করা হয়। তাই যেহেতু 1 বছরে 100 টাকায় মুনাফা 10 টাকা, সেহেতু বলা যায় বার্ষিক মুনাফার হার 10%। আবার তুমি জানো যে এই ব্যবসায় বিনিয়োগ করা টাকা অথবা ব্যাংকে রাখা প্রথম টাকা বা কাউকে ঋণ হিসেবে দেওয়া টাকা হচ্ছে আসল বা মূলধন। যেমন তুমি যে ব্যাংকে 5,000 টাকা রেখেছিলে সেটি আসল। এই আসল টাকার উপর যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয় তাকে মুনাফার সময়কাল বলা হয়। যেমন এখানে ব্যাংক তোমাকে 2 বছর পর মুনাফা দিয়েছে, তাহলে মুনাফার সময়কাল হবে 2 বছর। আবার আসলের সাথে মুনাফা যোগ করে যে টাকা পাওয়া যায় তাকে মুনাফা আসল বলা হয়। একে সবৃদ্ধি মূলও বলা হয়। যেমন ব্যাংকে রাখা তোমার আসল 5,000 টাকা এবং মুনাফা 500 টাকা, এই দুইটির যোগফল করে পাই 5,500 টাকা। তবে মুনাফা আসল অর্থাৎ সবৃদ্ধি মূল হচ্ছে 5,500 টাকা। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি তুমি এই পর্বে মুনাফা, মুনাফার হার, সরল মুনাফা সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো। আবার অন্য কোনো পর্বে আরও মজার টপিক নিয়ে আসবো তোমাদের জন্য। সে পর্যন্ত ভালো থেকো। তুমি কি জানো আসল, মুনাফার হার, সময় ও মুনাফা এই চারটির যে কোনো 3টি জানা থাকলে বাকিটির মানও বের করা যায়। আর আজকের পর্বে মুনাফা সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে এটি শিখতে পারবে। চলো এই ম্যাথ প্রবলেমটি দিয়ে শুরু করি। লক্ষ্য করে দেখো, এখানে আসল, সময় এবং মুনাফার হার দেওয়া আছে। এখন বের করতে হবে তিনি মুনাফা কত পাবেন। যেহেতু মুনাফার হার প্রতি বছরে 10%, সেহেতু আমরা বলতে পারি 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা হবে এরকম। তাহলে 5,000 টাকায় 6 বছরে কত মুনাফা হবে? ক্যালকুলেশন করে আসে 3,000 টাকা। আচ্ছা, তাহলে এবার তুমি বলো তো মুনাফা আসল কত হবে?
তুমি তো জানোই যে মুনাফা আসল হলো মুনাফা ও আসলের যোগফল। এখানে মুনাফা পেলাম 3,000 টাকা এবং আসল দেওয়া ছিল 5,000 টাকা, তাহলে মুনাফা আসল হবে মোট 8,000 টাকা। যেই ম্যাথ প্রবলেমটি মাত্র দেখলাম সেটা একটি সহজ সূত্র দিয়েও সমাধান করা যায়। যেমন এই সমাধানে ক্যালকুলেশনের এই পোর্শনে 5,000 হলো আসল, আর মুনাফার হার হলো 10/100 অর্থাৎ 10%, আর এই 6 হলো সময়। তাহলে সরাসরি আসল মুনাফার হার আর সময়কে গুণ করলে মোট মুনাফা পাওয়া যাবে। ফলে সূত্রটি হবে এরকম। এখন মুনাফাকে আই, আসলকে পি, মুনাফার হারকে আর ও সময়কে এন দিয়ে লিখলে এরকম পাই। তাহলে মুনাফা আসলের সূত্রটি দাঁড়াবে এমন। চলো এই সূত্রটি দিয়ে এবার একই ম্যাথ প্রবলেমটি সলভ করি। প্রশ্নটি থেকে পি, এন ও আর এর মান পাওয়া যায়। সূত্রটিতে তাহলে পি, এন ও আর এর মান বসালে মান আসে 3,000 টাকা। দেখলে তো, এই সূত্রটি ব্যবহার করে মুনাফা নির্ণয় করলেও একই উত্তর আসে। আচ্ছা, এবার যদি বলা হয় প্রতি বছরে মুনাফা 2 টাকা করে বৃদ্ধি পেয়ে 6 বছরে 192 টাকা হয়, তাহলে আসল বা মূলধন কত হবে? শুরুতেই দেখে নেই কি কি প্রয়োজনীয় মান দেওয়া আছে। যেহেতু বলা হয়েছে যে প্রতি বছরে মুনাফা 2 টাকা করে বৃদ্ধি পায়, ফলে মুনাফার হার 2%, সময় 6 বছর এবং মুনাফা 192 টাকা। একটু আগেই দেখে এসেছি যে মুনাফা বের করার সূত্রটি এমন। আমাদের প্রশ্নে আর, এন ও আই দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে পি এর মান। এই পর্যায়ে পজ করে তুমি নিজে একটু করার চেষ্টা করে দেখতে পারো যদি কনফিডেন্ট হও, না হলে দেখতে থাকো। তাহলে সাইড চেঞ্জ করে পাই পি ইজ ইকুয়াল টু আই বাই এন আর। এখন আর, এন ও আই এর মানগুলি বসিয়ে পি এর মান পেলাম 1600 টাকা। এভাবেই মুনাফার হার, সময় ও মুনাফা দেওয়া থাকলে তোমরা সহজেই আসলের মানটি বের করে ফেলতে পারো। আচ্ছা, এবার বলো তো, রাকিব সাহেব যদি 1500 টাকা 5 বছর ব্যাংকে রেখে 375 টাকা মুনাফা পায়, তাহলে মুনাফার হার কত হবে? নিজে থেকে চেষ্টা করে দেখো তো পারো কিনা। এখানে আসল 1500 টাকা, সময় 5 বছর এবং মুনাফা 375 টাকা। মুনাফা বের করার সূত্র অনুযায়ী পাই আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখন পি, এন ও আই এর মান সূত্রে বসিয়ে দেখি। তাহলে মুনাফার হার পাওয়া গেল 100 টাকায় 5 টাকা অর্থাৎ 5%। কি খুব সহজ না? এবার চলো দেখে নেই কিভাবে সময় বের করা যায়। বছরে 10% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,000 টাকা হবে? প্রশ্নে মুনাফার হার 10%, আসল 10,000 টাকা এবং মুনাফা 4,000 টাকা। এবার মুনাফা বের করার সূত্রে এন কে খালি এক পাশে রেখে বাকি সব অন্য পাশে নিয়ে পাই আই বাই পি আর। এরপর মান বসিয়ে সমাধান করে পাওয়া গেল 4 বছরের মধ্যে 10,000 টাকার মুনাফা 4,000 টাকা হবে। আচ্ছা, এবার পজ করে চিন্তা করে দেখো তো মুনাফা আসল কত হবে। তোমরা যেহেতু জানোই মুনাফা আসলে মুনাফা আর আসল যোগ দিতে হয়, তাহলে আমরা পাবো 14,000 টাকা। আজ তাহলে এই পর্যন্তই। আশা করি তুমি এই পর্বে মুনাফা সংক্রান্ত গাণিতিক সমস্যা সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছো। আবার দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো। তুমি কি জানো আসল, মুনাফার হার, সময় ও মুনাফা এই চারটির যে কোনো 3টি জানা থাকলে বাকিটির মানও বের করা যায়। আর আজকের পর্বে মুনাফা সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে এটি শিখতে পারবে। চলো এই ম্যাথ প্রবলেমটি দিয়ে শুরু করি। লক্ষ্য করে দেখো, এখানে আসল, সময় এবং মুনাফার হার দেওয়া আছে। এখন বের করতে হবে তিনি মুনাফা কত পাবেন। যেহেতু মুনাফার হার প্রতি বছরে 10%, সেহেতু আমরা বলতে মনে করো তুমি 1,000 টাকা দিয়ে 5টি গাছ কিনে ব্যবসা করতে চাইলে, তাহলে এই 1,000 টাকা হলো তোমার মূলধন। তুমি হিসাব করে দেখলে গাছগুলো বিক্রি করে বছরে 10% লাভ করা যায়। তাহলে দুই বছরে সরল মুনাফার পরিমাণ বের করতে পারবে। এক্ষেত্রে ঐকিক নিয়মে সহজেই সমাধান করে ফেলা যায়। আবার মুনাফার হার 10%, যাকে
এভাবেও লেখা যায়। এখানে মূলধনকে পি, সময়কে এন এবং মুনাফার হারকে আর ধরলে সরল মুনাফার এই সূত্রটি অ্যাপ্লাই করেও সমাধান করা যাবে। কিন্তু তোমার বন্ধু বলল এভাবে সরল চক্রবৃদ্ধি মুনাফাও করতে পারো। কি চক্রবৃদ্ধি মুনাফার মতো কঠিন নাম শুনে ভয় পেয়ে গেলে? চলো এই কঠিন নামটিকে ভেঙে সহজ করা যায় কিনা দেখা যাক। চক্রবৃদ্ধি শব্দটিকে ভাঙলে আসে চক্র আর বৃদ্ধি, আর মুনাফার চক্রাকার বৃদ্ধি হলেই সেটি হবে চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু মুনাফার চক্রাকার বৃদ্ধি আবার কি করে সম্ভব? আজকের পর্বে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সম্পর্কে জানব। একটু আগে 1000 টাকায় কেনা এই 5টি গাছের উপরে 3 বছরের সরল মুনাফা হিসাব করেছো, যেখানে কোনো বছরেই গাছের সংখ্যার চেঞ্জ হয়নি। এবার ব্যাপারটি একটু অন্যভাবে চিন্তা করে দেখো। প্রথম বছরে গাছের সংখ্যা ছিল 5টি। এখন যদি 5টি গাছের ফল বিক্রি করে ওই মুনাফার টাকা দিয়ে পরের বছর আরো 2টি গাছ কিনে আনো, তাহলে দ্বিতীয় বছরে মোট গাছ হতো 7টি, তাই না? এবার ধরো তৃতীয় বছরে এই 7টি গাছ ফল দেওয়ায় তা বিক্রি করে তুমি আরো 3টি গাছ কিনেছো, তাহলে গাছের সংখ্যা হলো মোট 10টি। এবার প্রথমে কেনা 5টি গাছকে প্রাথমিক বা প্রারম্ভিক মূলধন হিসেবে চিন্তা করো। খেয়াল করো, এখানে দ্বিতীয় বছরের মূলধন হলো 7টি গাছ, যেখানে 5টি গাছ ছিল প্রারম্ভিক মূলধন, আর এই 2টি গাছ হলো প্রারম্ভিক মূলধন থেকে পাওয়া মুনাফা। অর্থাৎ দ্বিতীয় বছরের মূলধন হবে প্রারম্ভিক মূলধন যোগ প্রারম্ভিক মূলধনের উপর পাওয়া মুনাফা। আবার তৃতীয় বছরের ক্ষেত্রে দ্বিতীয় বছরের মূলধন অর্থাৎ 7টি গাছের সাথে মুনাফা বা 3টি গাছ যোগ হয়েছে। এখন পুরো ব্যাপারটা গাছের সংখ্যা দিয়ে চিন্তা না করে গাছের দাম দিয়ে চিন্তা করলেই চক্রবৃদ্ধি মুনাফার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথম বছরে 5টি গাছের জন্য মূলধন ছিল 1000 টাকা। এখন এই 1000 টাকার গাছের ফল বিক্রি করে যদি আরো 100 টাকা মুনাফা হয়, তাহলে দ্বিতীয় বছরের মূলধন হবে 1000 যোগ 100 বা 1100 টাকা। আবার পরের বছর এই 1100 টাকার গাছের ফল বিক্রি করে যদি 110 টাকা মুনাফা হয়, তবে তৃতীয় বছরের মূলধন হবে 1100 যোগ 110 বা 1210 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধন বা আসল পরিমাণের সাথে মুনাফা যোগ হয়ে প্রতিবার নতুন মূলধন হয়। তাহলে প্রাথমিক বা প্রারম্ভিক মূলধন ও মুনাফা যোগ করলে পাবে দ্বিতীয় বছরের মূলধন। একইভাবে দ্বিতীয় বছরের মূলধন ও এর উপর পাওয়া মুনাফা যোগ করলে তৃতীয় বছরের মূলধন পাবে, এবং একইভাবে এই প্রসেসটি বছরের পর বছর চলতে থাকে। আর এভাবে মূলধনের উপর বাড়তে থাকা মুনাফাকেই চক্রবৃদ্ধি মুনাফা বলে। একে কম্পাউন্ড ইন্টারেস্টও বলা হয়। আবার প্রতি বছর বাড়তে থাকা মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মূল বলা হয়। এবার একই উদাহরণ দিয়ে চক্রবৃদ্ধি মুনাফা ও মূলধনের সূত্র বের করার চেষ্টা করা যাক। ধরো 1000 টাকার গাছ বিক্রি করে বার্ষিক 10% চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যায়। তাহলে প্রথম বছরের মুনাফা হবে 1000 টাকার 10% বা 100 টাকা। যেহেতু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রতি বছর মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন হয়, সেহেতু দ্বিতীয় বছরের জন্য মূলধন হবে 1000 প্লাস 100 বা 1100 টাকা। একইভাবে তৃতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন কত তা নিজে বের করার চেষ্টা করে দেখো তো। প্রথমে 1100 টাকার উপর 10% মুনাফা বের করে দিবে, এবং দ্বিতীয় বছরের মূলধনের সাথে এই মুনাফা যোগ করলেই পাবে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন। এবার প্রারম্ভিক মূলধনকে পি ও মুনাফার হারকে আর ধরে নাও। এখন দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই দুই জায়গায় পি আর এদিকে আর বসালে তোমাকে পি এর সাথে পি ইন্টু আর যোগ করতে হবে। তাহলে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনের জন্য এমন আসে। আবার এক্ষেত্রে এই দুটি হলো পি ইন্টু 1 প্লাস আর এর মান, আর এটি আর এর মান। তাই তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধনের জন্য এমন পাবে, যাকে ক্যালকুলেট করে পাবে পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার্ড। এভাবে প্রতি বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করা যায়। আবার এখানে দ্বিতীয় বছরের পরিবর্তে 1 বছর পর বা প্রথম বছরান্তেও বলা যায়। একইভাবে তৃতীয় বছরকে দ্বিতীয় বছরান্ত লেখা যাবে। তাহলে প্রথম বছরান্তের জন্য 1 প্লাস আর এর পাওয়ার হয় 1 এবং দ্বিতীয় বছরান্তের জন্য হয় 2। নিশ্চয়ই ধরতে পেরেছো যে প্রতি বছরান্তের জন্য 1 প্লাস আর এর পাওয়ারের একটি প্যাটার্ন পাওয়া যাচ্ছে। তাহলে পরের বছরগুলোর জন্যও এভাবে লিখে ফেলতে পারবে। অর্থাৎ n বছর পরে বা n বছরান্তের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র 1 প্লাস আর এর পাওয়ার হবে n। একে সাধারণত সি দিয়ে প্রকাশ করা হয়। আবার প্রারম্ভিক মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফার সমষ্টি হলো চক্রবৃদ্ধি মূলধন। তাই চক্রবৃদ্ধি মূলধন সি থেকে
প্রারম্ভিক মূলধন পি বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফার এই সূত্রটি পেয়ে যাবে। পজ করে সূত্র দুটি অবশ্যই নোট ডাউন করে নেবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো একটু আগের এই ম্যাথ প্রবলেমটি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করেও ইজিলি সলভ করতে পারবে। এবার বলো তো কোন ক্ষেত্রে মুনাফার পরিমাণ বেশি পাবে, সরল নাকি চক্রবৃদ্ধি মুনাফা? যেহেতু চক্রবৃদ্ধি মুনাফায় প্রতিবার মূলধনের সাথে মুনাফা যোগ হয়, তাই মূলধনের পরিমাণও বাড়তে থাকে, আর বেশি মূলধনের উপর হিসেব করা মুনাফার পরিমাণও বেশি হয়। তাই চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার তুলনায় বেশি হবে। আবার গাছের এক্সাম্পলটি দিয়ে ক্যালকুলেট করেও কিন্তু তুমি সেম ব্যাপারটি যাচাই করে নিতে পারো। আর এতক্ষণ শিখে আসা কনসেপ্ট কাজে লাগিয়ে তুমি সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যের এমন একটি টেবিলও তৈরি করে ফেলতে পারবে। শুধুমাত্র ম্যাথ প্রবলেম সলভের জন্যই নয়, বাস্তবের অনেক হিসাব নিকাশের জন্য চক্রবৃদ্ধি মুনাফার কনসেপ্ট ক্লিয়ার থাকা অনেক বেশি জরুরি। দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। 80 লক্ষ। ওই শহরের জনসংখ্যা বাড়ার হার প্রতি 1000-এ 30 জন। তাহলে বলো তো 3 বছর পরে শহরটির মোট জনসংখ্যা কত হবে? আগে ইনফরমেশনগুলি লিখে নাও। শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, আর দেওয়া আছে জনসংখ্যা প্রতি 1000-এ 30 জন বাড়ে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার বের করতে হলে তোমাকে জানতে হবে যে 100 জনে কতজন করে বাড়ছে। তাহলে একজনে জনসংখ্যা বাড়ছে 30/1000 জন, আর ঐকিক নিয়মে সমাধান করে এবার পেলে 100 জনে 3 জন করে বাড়ছে। যেহেতু প্রতি 100 জনে 3 জন করে বেড়ে চলছে, তাই বলা যায় যে জনসংখ্যা বাড়ার হার 3%। লক্ষ্য করো, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে 3 বছর পরে মোট জনসংখ্যা কত হবে, তাই সময় হলো 3 বছর। আবার দেখো, প্রতি 1000-এ জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আর সেই বেড়ে যাওয়া জনসংখ্যার উপরে বেস করে পরবর্তী সময়ে আবারও জনসংখ্যা বাড়বে, ঠিক যেন বেড়ে চলা চক্রবৃদ্ধি মূলধনের মতো। তাই এক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। আজকের পর্বে তুমি এই চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা সংক্রান্ত গাণিতিক সমস্যা সম্পর্কে বিস্তারিত শিখতে পারবে। চলো তাহলে শুরু করা যাক। এখানে আসল অর্থাৎ পি হবে শহরের বর্তমান জনসংখ্যা, আর হবে জনসংখ্যা বৃদ্ধির হার, আর সময়ের জন্য n পাই 3। এবার সূত্রটিতে পি, আর ও এন এর মান বসিয়ে পাই এমন। এই 3%কে 3/100 হিসেবে লেখা যায়। এইটুকু তুমি একটু ক্যালকুলেট করে উত্তর মিলিয়ে নাও তো। এবার চলো দেখে নিই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি ব্যাংকেও কিভাবে ইউজ করা হয়। ধরো রবিন ব্যাংকে 6250 টাকা জমা রেখেছে, যার উপরে বছরে 8% চক্রবৃদ্ধি মুনাফা পাবে। তাহলে তুমি কি বলতে পারবে 3 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? খেয়াল করো, এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি কিন্তু তুমি অলরেডি জানো, যেখানে শুরুর দিকে মূলধন বা আসল ছিল পি এবং বার্ষিক মুনাফার হার আর এন হলো সময়কাল, এর মানে হলো কত সময় ধরে। এবার চলো দেখে নিই কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং সেগুলো লিখে ফেলি। এবার এই সূত্রে বসাই। পি, আর ও এন এর মান বসাতে হবে। মান বসিয়ে পেলাম এমন। এখন এই 8%কে 8/100 হিসেবে লেখা যায়। এবার ক্যালকুলেশন করে পেলাম 7873.2 টাকা। তাহলে তুমি বলতে পারো যে 3 বছরের পর চক্রবৃদ্ধি মূলধন হবে 7873.2 টাকা। তাহলে বলতে পারবে কি 3 বছরের পর চক্রবৃদ্ধি মুনাফা কত হচ্ছে? তুমি যদি মনে করে থাকো যে 3 বছরের পরের চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিলেই এই 3 বছরের মোট মুনাফা পাবে, তাহলে একদম ঠিক ধরেছ। তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে 7873.2 টাকা মাইনাস 6250 টাকা, অর্থাৎ 1623.2 টাকা। আচ্ছা, এবার বলো তো সেম ইনফরমেশন দেওয়া থাকলে এবং চক্রবৃদ্ধি মুনাফার জায়গায় সরল মুনাফা এখন 8% হলে আসল বা মূলধন কত হবে? এসো তাহলে শিখে নিই। এখন তোমরা নিশ্চয়ই জানো যে সরল মুনাফার ক্ষেত্রে জমা রাখা অ্যামাউন্ট অর্থাৎ আসল সময়ের সাথে চেঞ্জ হয় না। তাহলে এই আসল বা মূলধন হবে 6250 টাকা। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে মুনাফার হার একই থাকলে 3 বছর পরে মুনাফা কত হবে? তুমি জানো যে সরল মুনাফার সূত্রের জন্যও এই পি, এন ও আর সেম থাকবে। এবার সরল মুনাফার সূত্রে পি, এন ও আর এর মানগুলিকে বসাই। এই 8%কে 8/100 হিসেবে লিখে বাকি ক্যালকুলেশন করে পেলে 1500 টাকা। খেয়াল করো, সেম ইনফরমেশনের জন্য কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার থেকে বেশি হচ্ছে। তাই জেনে রাখো যে সিচুয়েশন একই হলেও চক্রবৃদ্ধি মুনাফা সব সময় সরল মুনাফার থেকে বেশি হবে। এবার দেখো, নাজিয়া ব্যাংকে 3000 টাকা রেখেছে। 2 বছরের পরে মুনাফা সহ মোট 3600 টাকা পেয়েছে। তাহলে বলো তো এখানে চক্রবৃদ্ধি মুনাফার হার কত হবে? এর জন্য প্রথমেই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লিখে নিই। ইনফরমেশনগুলো থেকে দেখতে পাচ্ছ যে আসল ছিল 3000 টাকা,
2 বছর পরে মুনাফা সহ মোট 3600 টাকা পেয়ে থাকলে সময়কাল হবে 2 এবং চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ সি এর মান হবে 3600 টাকা। এবার বার্ষিক মুনাফার হার অর্থাৎ আর এর মান বের করতে হবে। চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটিতে সি, পি ও এন এর মান বসিয়ে এমন পেলে এবার 3000কে বাম পক্ষে ভাগ আকারে লেখা যায়। এবার বর্গমূল করে পেলাম এমন। এবার আর এর মান পেলাম 0.095, যাকে এভাবে লেখা যায়। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার হার পাওয়া গেল 100 টাকায় 9.5 টাকা, অর্থাৎ 9.5%। কত সহজেই সমাধান করা গেল, তাই না? এখন নাজিয়ার মনে প্রশ্ন এলো যে চক্রবৃদ্ধি মুনাফার হার সেম থাকলে 4 বছর পরে সেই মুনাফার পরিমাণ কেমন হবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই আগের মতোই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রে মানগুলিকে বসাতে হবে। খেয়াল করো, এবার সময়কাল 4 বছর, তাই এন এর মান 4 হবে। তাহলে 4 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হবে 4313 টাকা। এবার এই চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বাদ দিলেই কিন্তু তুমি মুনাফার পরিমাণ পেয়ে যাবে। তবে নাজিয়া 4 বছর পর মুনাফা পাবে 1313 টাকা। আবার নাজিয়া নতুন বিজনেসের জন্য 8% চক্রবৃদ্ধি হারে 5000 টাকা লোন নিয়েছে। এখন প্রতি বছর শেষে তিনি 2000 টাকা করে পরিশোধ করলে দ্বিতীয় কিস্তি দেওয়ার পরে আর কত টাকা দেওয়া বাকি থাকবে তা বলো তো? 5000 টাকা ঋণ নিয়েছে, তার মানে আসল 5000 টাকা, আর 8% হলো বার্ষিক মুনাফার হার। তাহলে প্রথম বছরের শেষে হয় এমন। চক্রবৃদ্ধি মূলধন হবে 5400 টাকা। বলা আছে যে প্রথম কিস্তিতে 2000 টাকা শোধ করে, তাহলে আর ঋণ বাকি থাকে 5400 মাইনাস 2000 টাকা, অর্থাৎ 3400 টাকা। খেয়াল করো, এটি আবার দ্বিতীয় বছরের মূলধন, যাকে P1 হিসেবে লেখা হলো। এবার তুমি ভিডিও পজ করে দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলার চেষ্টা করো তো। আশা করি দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন 3672 টাকা পেয়েছো। এখন যেহেতু নাজিয়া প্রতি বছর 2000 টাকা করে ঋণ পরিশোধ করে, তাই দ্বিতীয় কিস্তিতেও 2000 টাকা শোধ করেছে। তবে দ্বিতীয় কিস্তিতে পরিশোধের পর আর ঋণ বাকি থাকে 3672 থেকে 2000 এর বিয়োগফল, অর্থাৎ 1672 টাকা।